আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের এই ক্লাস আমরা আজকের এই ক্লাসে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। ম্যাথমেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। পাশাপাশি আরেকটা বিষয় আমরা আজকের এই ক্লাসে করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ এর বাইরে টপিক ভিত্তিক অন্যান্য কি এমসিকিউ গুলো আসতে পারে পরীক্ষায়, সেই সকল এমসিকিউ নিয়ে আমরা আজকের এই ক্লাসে কথা বলবো। সো খুবই দুর্দান্ত একটা লাইভ ক্লাস হতে যাচ্ছে ম্যাথমেটিক্স এর উপরে। যারা ম্যাথে দুর্বল আছেন, আজকের ক্লাসের মাধ্যমে তাদের ম্যাথমেটিক্স এর প্রতি দুর্বলতাটা অনেকাংশে কমে যাবে এবং আপনি আপনার যে ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো পরীক্ষা আসবে সেই ম্যাথগুলোর বা সেই এমসিকিউ গুলা সলভ করার ক্যাপাবিলিটি অনেক গুণে বৃদ্ধি পাবে। সো আজকের এই ক্লাসটা আপনার জন্য সবচেয়ে বেশি সহায়ক হতে যাচ্ছে। ওকে, সো তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি ম্যাথমেটিক্স এর উপরে। আমাদের যে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে সেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আজকের সলভ ক্লাসটা এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমি একটু আপনাদেরকে প্রথমত যে কথাটা বলতে চাই, আমরা এই যে গণিতের উপরে যে আমাদের একটা সুপার সাজেশন বেসড এমসিকিউ ছিল, যে প্রশ্নগুলো আসার মতো, না পড়লেই নয়। সো এই এমসিকিউ এর কিছু এমসিকিউ কিন্তু আমরা গত যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে সেই লাইভ ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। সো এইবার আমরা তার যে পরবর্তী পার্টটা আছে সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। 2 সেন্টিমিটার, কত? 2 সেন্টিমিটার এবং হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থ স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? খুব সহজে বলা যায় 5 সেন্টিমিটার। এইদিকে 2 ওইদিকে 3 যোগ করলে 5 হয়ে যায়, তাই না? ওকে ওকে ওকে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে এটা দেখেন, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণটা কত? আমি যদি আপনাদেরকে একটু যাচাই করি, বলেন তো স্যার, এটা যে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম এটার আনসারটা কত? এটার আনসারটা ছিল 108 ডিগ্রি। এটার আনসারটা কত ছিল? 108 ডিগ্রি ছিল এটার আনসার। সাকিব, আপনি ভুল করেছেন, এটা 108 ডিগ্রি হবে, নট 180 ডিগ্রি। আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। সেটার কারেক্ট আনসারটা এখানে নাই বিদায় আমি কিন্তু এইটা আপনাকে বলছি। সো যারা আনসার মুখস্থ করেন, যারা আনসার মুখস্থ করেন তারা বাদ দেন, এই হ্যাবিটটা বাদ দেন যে এই অঙ্কের আনসার কত, জাস্ট আমি এইটা জানি, নো, এটা এটা হবে না। আপনাকে অঙ্ক জানতে হবে, যে কেমনে আসছে সেটা জানতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ভিত্তিক একটা কোশ্চেন, আপনি যদি খেয়াল করেন খুবই কনসেপ্ট একটা ভিত্তিক কোশ্চেন। কি বলছে? পি কিউ আর, পি কিউ আর হচ্ছে কি স্যার একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটার কিউ কোণটা হচ্ছে স্যার এক সমকোণ। কিউ কোণটা কত? এক সমকোণ। এক সমকোণ মানে কিউ কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কিউ কোণটা কত? 90 ডিগ্রি। তারপরে বলছে যে পি কোণটা আর কোণের দ্বিগুণ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? হলে নিচের কোন কোনটা, মানে নিচের কোন সম্পর্কটা সঠিক? এখানে কি কি বলছে ভালো করে খেয়াল করেন, যে পিকিউটা হবে, এখানে আমাদেরকে বলছে, এখানে আমাদেরকে বলছে যে তার নিচের কোন সম্পর্কটা কারেক্ট, যে পিকিউটা কি কিউআর এর দ্বিগুণ হবে, তারপরে বলছে পিকিউটা পিআর এর দ্বিগুণ হবে, পিআরটা পিকিউ এর দ্বিগুণ, তারপর হচ্ছে কিউআরটা পিকিউ এর দ্বিগুণ। সো এই ধরনের এমসিকিউ যদি আমরা সলভ করতে চাই, এই ধরনের এমসিকিউ যদি আমি সলভ করতে চাই, অবভিয়াসলি আমাকে চিত্র অঙ্কন করে করতে হবে। ঠিক আছে, চিত্র ছাড়া যদি আমি আনসার করতে চাই মুখে মুখে, অবশ্যই সেটা ভুল হওয়ার পসিবিলিটি বেশি। এটা অনেকে থিওরিটিক্যাল ভাবে করাই দিবে আপনাকে, বাট নো, আমি এটাতে বিশ্বাস করি না। থিওরিটিক্যাল ভাবে আমরা এটা করব না, আমরা প্রপারটা জেনে তারপর আমরা এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, খেয়াল করেন কিভাবে আপনি সলভ করবেন। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিউটা হচ্ছে সমকোণ এবং পি কোণটা আর কোণের দ্বিগুণ, তাই না? আমি একটু চিত্রটা এইভাবে অঙ্কন করতেছি। এখন আমি একটু নাম্বারিং করি, বা যেগুলো আছে, এটা ধরেন পি বাহু, সরি পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু এবং এটা হচ্ছে আপনার আর বিন্দু। এখন খেয়াল করেন, আপনি এই চিত্রটা দেখলে ভালো করে আনসারটা করতে পারেন। এটা তো সমকোণ অলরেডি আমাদের বইলা দিয়েছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আপনার পি কোণ, এটা হচ্ছে আর কোণ। কি বলা আছে স্যার? এই পি কোণটা আর কোণের দ্বিগুণ, এই পি কোণটা আর কোণের কি স্যার? দ্বিগুণ, তাই না? মানে এটা যদি আমি সিম্পলি বলি, এটা যদি আমাদের 3 ডিগ্রি হয়, তাহলে এটা অবভিয়াসলি 60 ডিগ্রি। তাহলে আপনারা সকলে জানেন যে বাহুর কিন্তু, বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাহুর সাথে কোণের একটা সম্পর্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এখন তো আশা করি চিত্র দেখলেই বোঝা যায় যে এটা 60 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি। তাহলে কোন বাহুর সাথে কোন বাহুর সম্পর্কটা কেমন দেখেন।
প্রথমত এখানে কি বলছে ভালো করে খেয়াল করেন স্যার, পিকিউটা কিউআর এর কি স্যার দ্বিগুণ। আচ্ছা, পিকিউটা হচ্ছে স্যার এই বাহুটা, এই যে পিকিউ, আর এটা বলছে কি কিউআর মানে এইটা। স্যার আপনার কি দেখে মনে হচ্ছে এই পিকিউ বাহুটা এই কিউআর এটার দ্বিগুণ, মানে এটা বড় এটা ছোট? কখনো পসিবল? পসিবল না। পসিবল না বিদায় আপনি এটা কেটে দেন, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, তারপরে এখানে বলছে কি পিকিউটা এই পিআর এর, পিকিউটা হচ্ছে পিআর এর দ্বিগুণ। এই যে আমাদের কি পিকিউ হচ্ছে এটা, আর পিআর হচ্ছে এই বাহু, এইটা আর এটা দেখেন ভালো। তাহলে এই যে আমাদের পিকিউ বাহুটা আর এই যে পিআর, স্যার কখনো কি মনে হয় এই পিকিউ বাহুটা পিআর এর দ্বিগুণ? মানে এই বাহুটা বড় এটা কি ছোট, কখনো মনে হয়? দেখে মনে হয় না স্যার, কখনোই পসিবল না। তারপর আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে, যে এই পিআরটা পিকিউ এর দ্বিগুণ। ঠিক আছে, পিআর বলতে কোনটা স্যার? এই যে এটা হচ্ছে আমাদের পিআর বাহু। এই পিআর বাহুটা, এই পিআর বাহুটা কি বলছে স্যার, যে পিকিউ এর দ্বিগুণ এইটা। ঠিক আছে, আরেকটা সম্পর্ক দেওয়া আছে যে কিউআরটা হচ্ছে কত স্যার, এই যে কিউআর, কিউআর কোনটা? এই যে এটা, এই যে কিউআর, এই কিউআরটা হচ্ছে এই পিআর এর পিকিউ এর দ্বিগুণ। এখন আমাকে বলেন স্যার কোনটা সম্ভব বা কোনটা সঠিক? এখানে পিআরটার সাথে, এই পিআর এর সাথে পিকিউ এর যে সম্পর্ক, এটা না স্যার, এটা হতে পারে না, এইটা আনসার হবে গ নাম্বার। কেন গ নাম্বার আনসার হবে আমি বলে দিই। এখানে পি কোনটা কি স্যার, বড় না? পি কোনটা কি বড়, তাহলে এটার যে বিপরীত বাহু আছে সেটা বড় হবে। ক্ষুদ্রতম কোনটা স্যার? এটা। তাহলে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কোনটা স্যার? এটা। তাহলে এই বাহুটা হবে বড়, কারণ এটা বৃহত্তর কোণের বিপরীত যে বাহুটা আছে এটা অবশ্যই বড় হবে, এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা কি স্যার? এটা ছোট। তো বৃহত্তম কোণ কোনটা এখানে? আপনি যে সমকোণের আলোচনাটা বাদ দেন, ঠিক আছে, সমকোণের আলোচনাটা যদি এখানে বাদ দেন, যেহেতু এই দুইটা কোণের মধ্যে একটা সম্পর্ক আপনার দেওয়া আছে, যে এই পি কোণটা হচ্ছে আর কোণের দ্বিগুণ। পি কোণটা কি স্যার? আর কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ হচ্ছে এটা। তাহলে এই দেখেন, আমি যদি সমকোণের হিসাবটা বাদ দিই, তাহলে এই কোণ আর এই কোণ নিয়ে যদি হিসাব করেন, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা স্যার? এইটা। এই কোণের বিপরীত বাহু কোনটা স্যার? এইটা। তাহলে এই যে বৃহত্তম বাহু, সরি বৃহত্তর কোণ, তাই না? সেই বৃহত্তর কোণের যে বিপরীত বাহুটা আছে এটা, এবং ক্ষুদ্রতর কোণের মানে 30 ডিগ্রি, এটা যে আর কোণের বিপরীত বাহু কোনটা স্যার? এটা। তাহলে এদের মধ্যে সম্পর্কটা অবশ্যই কি হবে, আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বড়, মানে কিওয়ার্ডটা কি স্যার? বড়, এবং এই পিকিউটা কি স্যার? ছোট। এটা হবে আমাদের কারেক্ট আনসার গ নম্বর। ঠিক আছে, এটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম, এটা আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে করে দিয়েছিলাম। যারা পারি আমরা খুব সহজে হয়তো আনসারটা বের করতে পারবো। এইখানে একটু শর্তটা আমরা দেখবো জাস্ট। এখানে আমাদের যে শর্তটা দেওয়া আছে, এক্সটা হচ্ছে 3-এর গুণিতক, এবং এই এক্সটা হচ্ছে অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে অ্যাসিডের মধ্যে 3-এর গুণিতক কে কে আছে একটু বলেন তো স্যার? 6 আছে, 9 আছে, 12 আছে। তাহলে আপনার এই বি সেটটা হবে 6, 9, 12। ঠিক আছে, যেখানে আছে সেটাই আনসার, এই যে ক নম্বরে আছে। এটা আমি গত ক্লাসে করে দিয়েছিলাম যে কোন উপাত্তের পরিসর হচ্ছে 67, সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান কত, খুব সহজে আমি সলভ করে দিয়েছিলাম। এইটাও আমরা গত ক্লাসে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে, মনে আছে কিনা যে অপশন টেস্টের মাধ্যমে আমি সমাধান করে দিয়েছিলাম। তারপর আমরা দেখি বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ হয়, ঠিক আছে, উপচাপে স্থূল কোণ হয়, এবং অর্ধচাপে কি হয় স্যার? একটা সমকোণ উৎপন্ন হয়, আমি কিন্তু বুঝাই দিয়েছিলাম গত ক্লাসে। তারপরে এটা আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম, এটা আমরা সমাধান করেছিলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি এই যে দ্বারা থেকে আমরা আজকে আলোচনা করি। আমরা আজকে দ্বারা থেকে আলোচনা করব, অনুপাত সমানুপাত এগুলো আলোচনা করব। সো দ্বারা থেকে আপনাদের পোস্ট মানে মাস্ট বি পরীক্ষার মধ্যে আমি এটা বলে দিই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক আপনাদের পরীক্ষার মধ্যে অবশ্যই এই দ্বারা থেকে প্রশ্ন থাকবেই। দ্বারা থেকে প্রশ্নটা কি করবে স্যার? অবশ্যই থাকবে, এটা 100%, 1% আর 2% না, কত পার্সেন্ট? 100% দ্বারা থেকে প্রশ্ন থাকবেই। তাই আপনার অবশ্যই দ্বারার যে বিষয়গুলো আছে, সমান্তর দ্বারাটা ভালো করে পড়বো, গুণোত্তর দ্বারাগুলো আমরা ভালো করে পড়বো,
কেমনে কোন পদ বের করতে হয়, ধারার মিসিং পদ কত, আপনারা যদি ধারাটা পারেন একই সাথে কিন্তু আপনার ওই যে মানসিক দক্ষতা থেকে কিছু কোশ্চেন আমাদের পরীক্ষা আসে, সেই কোশ্চেন গুলাতেও কিন্তু ধারার কিছু এমসিকিউ থাকে। তো আশা করি সেগুলো আপনি কিন্তু আনসার করতে পারবেন। তো ধারাটা একই সাথে আমাদের ম্যাথের মধ্যেও আছে, আবার জ্যাপিটিউড টেস্ট বলি সেখানে কিন্তু ধারার কিছু টপিক আছে। সো আপনি ধারাটা বুঝলে একই সাথে কিন্তু দুইটাই আপনি সলভ করতে পারতেছেন। প্রথমত কি বলছে, 64 প্রথম পদ 64, দ্বিতীয় পদ 32, 16 তৃতীয় পদ, চতুর্থ পদ হচ্ছে 8, ধারাটির অষ্টম পদ কত, 8 নাম্বার পদটা কত, 1/4 হবে নাকি হাফ হবে নাকি 2 হবে নাকি 4 হবে। প্রথমত চলুন আমরা একটা ধারা নিয়ে কথা বলি। আপনাদের বইয়ে দুই ধরনের ধারা নিয়ে কথা বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, আরেকটা কি স্যার, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। এই দুই ধরনের ধারা নিয়ে আপনাদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো সমান্তর মানে কি, যে সমান্তর এটা বলছে, একটু দেখেন অক্ষরগুলা ভেঙে ভেঙে পড়লে আপনি বুঝবেন। সমান্তর ধারাটা দেখেই চিনবো কেমনে যে এটা আসলে গুণোত্তর না সমান্তর। আপনি এখানে খেয়াল করেন যে আমি যে কথাটা লিখলাম সমান্তর, তো সমান্তর থেকে আপনি কি লিখতে পারেন যে সমযোগ অন্তর। তো সম মানে হচ্ছে সমান, সম মানে কি সমান, অন্তর মানে কি বিয়োগফল বা ডিফারেন্স, তাই না? তার মানে দুইটা পদের পাশাপাশি যে দুইটা পদ থাকবে সেই পদগুলোর ডিফারেন্সটা যদি সমান থাকে, এই যে অন্তরফল বিয়োগফলটা যদি কি থাকে স্যার সমান থাকে, ডেফিনেটলি সেটাকে আমরা সমান্তর দ্বারা বলবো, ঠিক আছে। ডেফিনেটলি আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা হচ্ছে সমান্তর দ্বারা বলবো। আর এটা কি বলছে, গুণোত্তর মানে কি গুণ যোগ অন্তর এরকম বলা যায়, তাই তো, বা গুণ যোগ উত্তর এরকম বলা যায়। তাহলে দেখেন গুণোত্তর মানে হচ্ছে পদগুলা কি থাকবে, এটার সাথে এই পদ, এটার সাথে এই পদ, এটার সাথে এই পদ, এই ডিফারেন্স গুলা দেখবেন গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। হ্রাস পাইলে গুণাকার হ্রাস পাবে, যখন বৃদ্ধি পাবে তখন গুণ আকারে বৃদ্ধি পাবে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি একটু বুঝাই দিই। সমান্তরটা তো বুঝতে পারছি নাকি, সিম্পলি যদি একটা এক্সাম্পল দিই, যেমন 3, 6, 9, 12, আমি যে এই ধারাটা লিখলাম, আপনি এই ধারার মধ্যে একটু খেয়াল করে দেখেন স্যার, এই ধারার মধ্যে খেয়াল করেন যে এই দুইটা পদের ডিফারেন্স কত 3, এই দুইটা ডিফারেন্স কত 3, এই দুইটা ডিফারেন্স কত 3। তাহলে দেখেন সবগুলার অন্তরফল বা ডিফারেন্স গুলা কি যদি সেম থাকে, সমান থাকে, সেটা ডেফিনেটলি একটা সমান্তর দ্বারা, সেটা ডেফিনেটলি কি একটা সমান্তর দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে সমান্তরটা ক্লিয়ার। এখন আসেন গুণোত্তরটা বুঝি। গুণোত্তর বোঝার জন্য আমাদের এখানে যে দ্বারাটা দেওয়া আছে সেটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, কি দেওয়া আছে স্যার 64, তারপরে দেওয়া আছে 32, তারপরে 16, তারপরে দেওয়া আছে 8। খেয়াল করেন এই দুইটার ডিফারেন্স কত, ঠিক আছে। আপনি যদি এটা থেকে এটা বিয়োগ করেন, এটা থেকে যদি এটা বিয়োগ করেন কত আসে, -32। আচ্ছা, আমি মাইনাসের হিসাবটা বাদ দিয়ে লিখি, মাইনাসটা বুঝাইলে হয়তো মনে একটু কনফিউশন হয়ে যান। ধরেন এই দুটোর মধ্যে ডিফারেন্স বলতেছি আমি, ডিফারেন্সটা হচ্ছে 32, এই দুটোর ডিফারেন্স কত 16, এই দুটোর ডিফারেন্স কত 8, ঠিক আছে। আপনি একটা জিনিস খুব মানে যদি খেয়াল করেন তাহলে দেখেন এখানে হ্রাস পাচ্ছি কিভাবে। দাঁড়াটা যদি এরকম না হয়ে, যদি এরকম ভাবে আমি লিখতাম যে 8, তারপরটা হচ্ছে 16, তারপরটা 32, তারপরে যদি 64, আমি বৃদ্ধি দ্বারা বোঝাচ্ছি, হ্যাঁ, দেন আমি ওগুলো আলোচনা করতেছি, দ্বারা হ্রাসও পাই বৃদ্ধি পাই, তাই তো। এই দুটো ডিফারেন্স হচ্ছে 8, এই দুটো ডিফারেন্স হচ্ছে যদি আমি বলি 16, এই দুটো ডিফারেন্স কত 32। তাহলে দেখেন তো এই পদটা থেকে যে আপনি এই পদটা লিখছেন কেমনে লিখছেন, অবভিয়াসলি এটার সাথে আপনি 2 গুণ করছেন, তাই তো। তার পরবর্তীতে এই 16 সাথে আপনি কি করছেন 2 গুণ করছেন, কত হয়েছে 32। এই 32 এর সাথে আপনি কত গুণ করছেন 2 গুণ করছেন। তাহলে দেখেন এখানে যে বাড়তেছে, কেমনে বাড়তেছে, গুণাকারে না। তাহলে গুণাকারে যদি কি হয় বৃদ্ধি পাই, দ্যাট ইজ গুণোত্তর দ্বারা। আর যদি অন্তরফলটা সেম থাকে সমান থাকে, সেটা অবশ্যই কি হবে স্যার আমাদের সমান্তর দ্বারা। আরেকজন খুব ভালো একটা কথা বলছেন, বাক করলে বাক করে একই হলে সেটা অবশ্যই সমান্তর দ্বারা হবে। আপনি যদি বাকফলটা একই পান তাহলে সেটা কি হবে সমান্তর দ্বারা হবে। আচ্ছা, ওইসব আলোচনা আমরা না যাই, এখন আসেন আমরা কি পড়বো যে এই ধারাটার অষ্টম পদ কত। সো পদ যদি বের করতে চাই, গুণোত্তর দ্বারার পদ বের করার, সো গুণোত্তর দ্বারার পদ বের করার একটা সূত্র আছে। কি সূত্র আছে, a r টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে পদ বের করার সূত্র।
এটা কি স্যার পদ বের করার সূত্র, এটা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। আর সমান্তর দ্বারার ক্ষেত্রে পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝছেন? এখন কেউ যদি দ্বারা না চিনেন তাহলে সে যদি এই যে এটা যে গুণোত্তর দ্বারা, তো গুণোত্তর দ্বারা সূত্রটা যদি এটা অ্যাপ্লাই না করে এটা অ্যাপ্লাই করেন, বলেন তো তার আনসারটা কি সঠিক হবে না ভুল হবে? অবভিয়াসলি ভুল হবে। সেজন্য আমাদের দ্বারাটা চেনা সবচেয়ে জরুরি। চলেন এখন বের করি, এটার আনসারটা বের করি। এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে এ বলতে আমরা বুঝি, এখানে এ মানে হচ্ছে প্রথম পদ। এ মানে কি স্যার? প্রথম পদ। আর আর মানে হচ্ছে সাধারণ সাধারণ অনুপাত। আর মানে সাধারণ অনুপাত, রেশিওটা কত। তাহলে অনুপাতটা কেমনে বের করেন? এই অনুপাত বের করতে যায়ও আমরা অনেকে ভুল করি। অনুপাত কেমনে বের করতে হয়? অনুপাত সবসময় বের করবেন, অনুপাতে আর এর মানটা বের করবেন দ্বিতীয় পদকে মানে পরের যে পদটা থাকবে সেটাকে আগের পদ দ্বারা ভাগ করবেন, ঠিক আছে? বা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো এই দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করেন আপনি কি পাবেন? রেশিও পাবেন। অনেকে আমরা কি করি? প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে দিই, তাহলে আনসারটা ভুল আসবে। তো সঠিক কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রথম পদ আছে কত? 64, এটা আপনার এ এর ভ্যালু। আর এটা দ্বিতীয় পদটা কত আছে স্যার? দেখেন তো, দ্বিতীয় পদটা আছে হচ্ছে আমাদের 32, আর প্রথম পদ আছে কত স্যার? 64। ভাগ করলে কত থাকে? হাফ থাকে। এই হাফটা হচ্ছে আমার আর এর ভ্যালু। পাইছি? এ পাইছি, আর পাইছি। কয় নাম্বার পদ? 8। এন এর মান হচ্ছে 8। এন এর মান কত? 8। বসাই দেন। 64 ইন্টু আর এর মান হচ্ছে হাফ, এন এর মান হচ্ছে কত? 8। 8 মাইনাস 1, তাহলে 64 ইন্টু থাকে কত? হাফ টু দি পাওয়ার 7, তাই না? এরকমই থাকে। তাহলে আমরা এর পরে যদি যাই 64 ইন্টু হাফ টু দি পাওয়ার 7 ছিল। আচ্ছা, তো 64 ইন্টু 1 এর উপরে পাওয়ার 7 দিলে সেটা 1ই হয়, আর 2 টু দি পাওয়ার 7। এখন বলেন তো স্যার 2 টু দি পাওয়ার 7 এর মানটা কত আসে? 2 টু দি পাওয়ার 7 এর মানটা কত আসে? কেমনে এগুলা ক্যালকুলেটর না থাকলে কেমনে মনে রাখবো আমরা স্যার? দেখেন, আমরা জানি 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত? 64, আর 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। কত গেলাম না আমরা? এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, তাই তো? এইভাবে একটু মুখস্থ কিছু রাখা যায়। এখন 2 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা দিয়ে যদি গুণ করেন, 4টা দিয়ে গুণ করলে কত হবে? 16 হবে। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 5টা দিয়ে গুণ করতেছেন, 5টা দিয়ে গুণ করলে কত হয়? 32 হয়, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। লিখেন 64 ইন্টু 128। তাই কাটা দেন, এটা দিয়ে কাটা কত থাকবে স্যার? 2 থাকবে না? স্যার আনসারটা হচ্ছে কত? এটা হাফ। তা হাফ যেখানে ছিল এটাই হবে সেই আনসারটা। হাফ যেখানে ছিল সেই হাফটাই হবে কি আমাদের আনসার, তাই না? তাহলে আমাদের আনসারটা কত হবে? হাফ কোথায় ছিল? খ নম্বরে ছিল আমাদের। সো এইটা হবে আমাদের আনসার। এই খ নম্বরটা হবে স্যার আনসার। খ নম্বরটা কি? আনসার। খ নম্বরটা আনসার। যদি বুঝে থাকে তাহলে এখন আমরা একটা সমান্তর নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পদ সংখ্যা বের করতে বলবে, সো পদ সংখ্যাগুলো আমাদের জানা থাকা লাগবে। পরেরটাতে যাই। পরে কি বলছিলাম আলোচনা করব স্যার? পরে আমরা আলোচনা করব বলছিলাম যে সমান্তর দ্বারা নিয়ে যদি একটু কথা বলি। আচ্ছা, সমান্তর দ্বারার আলোচনায় যদি চলে যাই একটু, সমান্তর দ্বারা। তারপরে আমাদের পরীক্ষায়, আচ্ছা সমান্তর দ্বারাটা বুঝে নি আগে। সমান্তর দ্বারার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন প্রায় আসতে পারে, সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে আপনার পদ বের করতে বলে, ঠিক আছে? তো এখানে কিরকম প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে? সাপোজ মনে করেন 1 + 3 + 5 + 7 এইভাবে একটা পদ যাচ্ছে, হ্যাঁ, দাঁড়ায় যাচ্ছে, আগাচ্ছে। এর 19তম পদটি কত? মানে 19 নম্বর পদটা কত হইতে পারে, 20 নম্বর পদটা কত হইতে পারে, 100 নম্বর পদটা কত হইতে পারে, এরকম প্রশ্ন থাকতেই পারে। সেই সমান্তর দ্বারা ক্ষেত্রে আমরা পদগুলা কেমনে বের করব? তাহলে স্যার তম পদ বের করার, এন তম পদ বের করার একটা সূত্র আমরা জানি। এন তম পদ বের করার একটা সূত্র একটু আগে বলে দিয়েছি, হ্যাঁ। এন তম পদ বের করার একটা সূত্র আমরা একটু আগে বলে দিয়েছি। এন তম পদ কি স্যার?
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? এখন কথা হচ্ছে স্যার, এ মানে প্রথম পদ, এইটা এ, এই দুটার ডিফারেন্স 3 থেকে 2 ভাগ বিয়োগ করলে কত থাকে স্যার? 3 থেকে 2 ভাগ 3 থেকে 1 বাদ দিলে স্যার 2 থাকে, তাই না? তাহলে আমরা এর মান পাইছি 1, ডির মান পাইছি 2। আর কয় নাম্বার পদ? 19 নাম্বার পদ, এটা এন এর ভ্যালু। আলাদা করে লেখার দরকার নেই, এই দ্বারার মধ্যে লিখে দিবেন। প্রশ্নের মধ্যে যে দ্বারাটা লেখা থাকবে সেখানে আপনি কি করবেন, লিখবেন যে এটা এ, এটা এই দুটার ডিফারেন্স হচ্ছে 2, মানে এটা ডি, আর এটা হচ্ছে কত আমার এন এর ভ্যালুটা। ঠিক আছে, মান বসান। এর মান 1, এন এর মান 19 বিয়োগ 1, ডির মান 2, তাহলে 1 যোগ কত স্যার এখানে বলেন? কত? 18, তাই না? 18 ইন্টু 2, তাহলে 18 দুগুণে 36 আর 1 37 আনসার। এখন যারা একটু দ্রুত আমরা করতে চাই তারা কি করবে দেখেন, এই যে এই জায়গার মধ্যে এক যদি বাদ দেন, মানে এই যে যেমন 19 থেকে কত বাদ দিচ্ছেন? 1 বাদ দিচ্ছেন, থাকে কত? 18। তাহলে আমি যদি এটার এইভাবে না লিখতাম যে এ প্লাস, ঠিক আছে, 18 ডি, তাহলে আমার জন্য আরো বেশি ভালো হইতো না? হইতো কিনা? তো 19 নাম্বার পদ বলছে, তাহলে আমরা 19 থেকে বাদ দিলে থাকে কত? 18। এই যে বি কলম কিন্তু 18 থাকে, তো এইটা লিখে আপনি করে ফেলতে পারেন। যখনই পদ বলবে তখন আপনি এইটা লিখবেন, এ প্লাস 18 ডি। ঠিক আছে, যত পদ বলবে তার থেকে এক বিয়োগ করে লিখবেন। যদি 20 বলতো আপনি এখানে 19 লিখতেন, যদি 100 বলতো আপনি এখানে 99 লিখতেন। ঠিক আছে, তাহলে এখন লিখেন 1 প্লাস এই যে 18, ডির মান 2, তাহলে 18 দুগুণে 36 আর 1 37। এইভাবে সলভ করতে হবে। দেখেন তো আমার এইটুক সলভ করতে খুব সময় লাগবে? সময় লাগবে। সো দ্বারার যত বড় অঙ্কই থাকুক না কেন, সেটা সলভ করতে আমার খুব বেশি একটা টাইম লাগার কথা না, যদি আমার এই টেকনিক গুলো একটু জানা থাকে। ঠিক আছে, ও আর আরো কিছু বলছিলাম, এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় আসতে পারে। কি আসতে পারে স্যার? এর দেখেন, এটা একটু বলেন আমার স্যার, এটা আসতে পারে পরীক্ষায়, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে। এটা এটা বলেন, এটার আনসারটা কত? এটাকে এভাবে লিখতে পারে, অথবা লিখতে পারে যে প্রথম প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? ঠিক আছে, 50টি বলতে পারে, অথবা আপনার এখানে 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তো এই যে একটা দ্বারা দেখতে পাচ্ছি, এটা অবভিয়াসলি এই যে একটা দ্বারা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। কি দ্বারা স্যার? সমান্তর, নাকি? এটা প্রথম পথ, এটা আমার এ, এটা আর এই দুটো ডিফারেন্স কত আছে? ডি, এটার মান 1, তাই তো? নাকি? আর এটা হচ্ছে আমার এন তম পদ। আগে আমাকে দেখতে হবে কয়টা পদ আছে, কয়টা পদ আছে। এটা কিন্তু কি চাইছে স্যার বলেন তো? সমষ্টি চাইছে, সমষ্টি, তাই না? দেখেন, তাহলে এখানে আমাদের প্রথমত এনতম পদটা বের করতে হবে। কি করতে হবে স্যার? এনতম পদ, যে এই পদটা আসলে কত নাম্বার। আমি ডিটেলসে করতেছি, হ্যাঁ? অনেকে আবার হাইসেন না যে এত ছোট অঙ্ক ডিটেলসে কেন করতে চান। কেন করতেছি একটু পর আনসারটা পাবেন। সেখানে এনতম পদটা কত দেওয়া আছে স্যার? 50। এর মান 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির মান কত? 1। তাহলে 1 প্লাস 1 দা গুণ করলে তো এইটাই। সো প্লাস আর মাইনাসে কাটা দেন, এন এর মানও কিন্তু কত পাইছেন? 50 পাইছেন। এন এর মান পাইছি কত? 50। এটা কিন্তু পদ কয়টা আছে এই জায়গায়? 50টা। এর মানে পদের সংখ্যা কয়টা আছে? 50টা আছে। এখন হচ্ছে সমষ্টি বের করতে বলছে। তো সমান্তর দ্বারার সমষ্টি বের করার একটা সূত্র আমরা জানি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো n মানে আচ্ছা এটা লিখে রাখি, হ্যাঁ, সূত্রটা বুঝাই। আচ্ছা, সো 2 এর মান কত? 1। আচ্ছা, প্লাস n মাইনাস 1, তো n মাইনাস 1 থাকুক, আর ডির মান হচ্ছে 1। এখানে n/2, তাহলে এখানে থাকতেছে কত আমাদের? 2 প্লাস n মাইনাস 1, এরকম থাকে না? তাহলে থাকতেছে টোটালি n/2, আর এখানে থাকে কত? n প্লাস 1। তাহলে আলটিমেটলি আপনি সবকিছু অ্যানালাইসিস করার পরে, সবকিছু যে অ্যানালাইসিস করছেন এরপরে পাইছেন কি? এটা পাইছেন
দেখেন আমি কিন্তু একদম নর্মাল নিয়মই করছি। এখন এন এর মান 50 এখানে বসাই দিলে আনসারটা পাওয়া যাবে, তাই না স্যার? এখন আমি ওই যে ওটার মধ্যে যে এন এর মান 50 পাইছি, যেখানে 50টা পদ আছে, এই 50টা পদে এটার মধ্যে বসাই দিলেই আনসার চলে আসবে। তো আপনারা যারা একটু চালাক তারা কিন্তু এই সূত্রটাও জানেন। তারা কি জানেন? এই সূত্রটাও অনেকে জানেন যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এটা সরাসরি একটা সূত্র, অনেকেই জানেন। তো এই সূত্রটা প্রয়োগ করে দিলেও আনসারটা পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর সূত্রটা কেমনে আসছে এটা আশা করি দেখছেন, যে আসলে এটা আলাদা কোনো সূত্র না। এটা মূলত এই যে আপনি এতটুকু কিছু করছেন, এই এতটুকু সলভ টলভ করে লাস্টে আলটিমেটলি এটাই আসে। তো এটাকে আমরা শর্টকাটে এইভাবে মনে রাখতে পারি যে যখন স্বাভাবিক সংখ্যা বলবে তখন তাদের সমষ্টি কত, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এই যে স্যার, এখন বসান আপনি এই জায়গায়, মানটা কত আসে? n এর মান হচ্ছে কত, 50, আর 50 যোগ 1 বাই 2, তাহলে কত হচ্ছে 50 ইন্টু 51 বাই 2। এখন আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করেন, যত আসবে সেটাই আনসার, যত আসবে সেটাই আনসার। 2450, হ্যাঁ এরকম আসতে পারে, ঠিক আছে, 2450 এরকম আসার সম্ভাবনাও। সেখান থেকে যেটা আসবে সেটা আপনাদের আনসার হবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এইটা তো আমরা পারলাম নাকি, এটা আমরা পারলাম। এখন যদি জোড় সংখ্যা দেওয়া থাকে তখন কি করব? যদি জোড় সংখ্যা দেওয়া থাকে, ধরুন এরকম দেওয়া আছে 2 প্লাস 4 প্লাস 6, এরকম কইরা লাস্ট লিখেছে 2n সমান কত। এখন কিন্তু এখানে কোনো সংখ্যা লেখা নাই, এখানে কিন্তু এখন কোনো সংখ্যা লেখা নাই, বাট একটু খেয়াল করেন। আমি চাইলে দেখেন, আমি চাইলে এটাকে আমি লিখতে পারি, স্যার এইগুলা কি বলেন তো, এগুলো এখানে কি দেওয়া আছে? সবগুলাই জোড় সংখ্যা দেওয়া আছে না? সবগুলাই কি দেওয়া আছে স্যার? জোড় সংখ্যা। তাহলে সবগুলাই যদি আমাদের জোড় সংখ্যা দেওয়া থাকে, সবগুলাই যদি আমাদের জোড় সংখ্যা দেওয়া থাকে, তাহলে সবগুলারে স্যার আমি যে 2 দ্বারা 2 কমন নেই, যদি এই জায়গা থেকে কি নেই স্যার, 2 কমন নিয়ে নিই। আমি যদি এখান থেকে 2 কমন নেই, থাকবে কত? এখানে থাকবে 1, এইখান থেকে 2 কমন নিলে থাকবে 2, এখান থেকে 2 কমন নিলে থাকবে 3, তাই না? আমি সবার কাছ থেকে কত কমন নিতেছি? 2 কমন নিতেছি। মানে সবাইকে 2 দ্বারা ভাগ করেন, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 1, এখানে 2, এখানে 3, তাই তো? এভাবে কত স্যার? এখান থেকে 2 নিয়ে গেলে থাকবে কত, n। তাহলে আপনি এখন দ্বারাটা একটু খেয়াল করেন, এখন দ্বারাটা একটু খেয়াল করেন, এটা কি বুঝাইছে স্যার? এটা বুঝাইছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমাদেরকে এখানে বোঝানো হয়েছে, তাই না? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। 2 আর 2 কাটা দেন, থাকে কত, n ইন্টু n প্লাস ওয়ান। দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। তাহলে এটা হবে আনসার। এরকম এত কিন্তু আমাদের পরীক্ষা থাকতে পারে, যারা আমরা বেসিকটা বুঝি না তাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে। এটা একটু প্রশ্নটা মিস্টেক আছে। প্রশ্নটা মিস্টেক কোথায় সেটা বলে দেই। কারণ এখানে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মান নিচের কোনটা এটা দেওয়া আছে, হ্যাঁ। সো এখানে আসলেই আপনি কখন এটার মানটা বের করতে পারবেন না যতক্ষণ না আপনি এটার মান জানবেন, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ধরেন √5 দেওয়া ছিল, ঠিক আছে, ধরেন এরকম দেওয়া আছে। সো এরকম দেওয়া না থাকলে আপনি কখনোই এটার আনসারটা বের করতে পারবেন না, ঠিক আছে। সো এটা আপনার হয়তো দেওয়া ছিল, দেওয়া থাকার পর এটা উঠে নাই। সো এটা দেওয়া থাকলে এটার মান কত, আশা করি এখন পারবেন, এখন আশা করি পারবেন। এটা কেমনে করবেন বলে দেই। সূত্রটা লিখেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এই যে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, কত হইলো, এ কিউব প্লাস বি কিউব। সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? এই যে স্যার আমি সরাসরি সূত্র লিখে দিব, এত কিছু লেখার আমার দরকার নেই। এটা সূত্র কি স্যার, এটা নাকি? তাহলে এখানে এটা মান কত, √5, √5 কিউব দেন মাইনাস 3, ঠিক আছে, আর এখানে আসে কত, √5। এখন হচ্ছে মজার বিষয়, আমার একটু বলতে হবে স্যার, আমারে বলতে হবে যে এই যে √5 কিউব এটার মান কত, একটু বলেন স্যার। এটা বলতে হবে, আমি জিজ্ঞাসা করি দেখি আপনাদের বেসিকটা কেমন, বলেন এটার মান কত।
সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, বাট অনেক আনসার সঠিক দিয়েছেন, যেমন পথের দিশারি, রামেশ পারিহা, তারা সবাই বলছেন যে এটার আনসারটা ক হবে। ঠিক আছে, এটা ম্যাথের আনসার ক, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। বাট এই জায়গাটার মধ্যে অনেকে ভুল করবেন। অনেকে কি করবেন জানেন, আমি বলে দিই। যেমন 3√5, সরি কিউব √5, এটা ভ্যালু অনেকে কি লিখবেন আমি বলে দিই। এটা অনেকে লিখবেন 3√5, এটা লিখে দিবেন। সো অনেকে যদি এইটার মান এটা বসায় 3√5 -3√5, সো দেখেন আনসারটা কত আসে, 0। এবং আপনি খেয়াল করে দেখবেন এই জিরো আনসারটা কোথায় দেওয়া আছে আর ক নাম্বারে। আপনি পরীক্ষার হলে এত একটা মেন্টাল প্রেসারে থাকবেন, যে প্রেসারের কারণে এই ভুলগুলা হওয়া খুবই স্বাভাবিক। এবং যখনই ভুল আনসারটা পাবেন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটার আনসারটা কোথায় দেওয়া থাকে, ক নাম্বারে। আপনি তখন সময় দ্রুত বাঁচানোর জন্য এই ভুল আনসারটা তথা ক নাম্বার আনসার করে আসবেন, খুব সুন্দর করে ক নাম্বারটা আনসার করে আসবেন। এখন আমি একটু বুঝাই আপনাদেরকে। দেখেন, এই যে √5 লিখলাম, তার উপরে কিউব দিলাম, এটার মিনিংটা হচ্ছে এখানে 3টা √5। কয়টা √5? 3টা √5 গুণ আছে। কয়টা √5 গুণ আছে স্যার? 3টা √5 গুণ আছে। এখন এই 2টা √5 যদি গুণ করেন, 2টা √5, এটা গুণ করলে আসে কত? 5। এরপর আছে কত? তাহলে এটার আনসারটা হচ্ছে 5√5। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা আশা করি ক্লিয়ার। যদি এখানে আমাদের কি থাকতো, √3, এর উপর একটা কিউব থাকতো, তাহলে এটা কত হইতো? 3√3 হইতো। ঠিক আছে, যদি √2 কিউব হইতো, তাহলে আমরা কি লিখতাম? 2√2 লিখতাম। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাহলে এই যে কত 5√5 আসে, এখান থেকে 3টা বাদ দিলে থাকে কত? 2√5। সো এইটাই আনসার আসছিল কিন্তু আগের অঙ্কে, তাই না? সো এই ছিল আমাদের আনসারটা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এটা জানি, এটার একটা আছে উপসেট, এটা পারি আমরা। বৃত্তের গুণন প্রতিসমতা, এটা হবে অসীম। বৃত্তের গুণন প্রতিসমতার মাত্রা কত? বৃত্তের গুণন, এটা প্রতিসমতাটা হবে কত? অসীম। ঠিক আছে, এটা পারেন কিনা একটু বলেন তো স্যার। এটা লগের পূর্ণক, দেখি কার কিরকম আইডিয়াটা আছে। লগের পূর্ণক, হ্যাঁ, এটা পারেন? কেন লিখতে হয় বৈজ্ঞানিক রূপ? 10 আকারে এই যে লিখতেছেন, তাই না? এটাই কিন্তু হচ্ছে বৈজ্ঞানিক রূপ, এবং এইভাবে লিখলে আপনি এখানে যে একটা নাম্বার পাবেন, সেটাই হচ্ছে লগের পূর্ণক। ঠিক আছে, সেটাই কি বলেন তো? সেটাকে আমরা লগের পূর্ণক বলে। ফরম্যাটটা হচ্ছে এরকম, যেমন আমি যদি লিখি ধরেন 3 × 10⁸, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে লগের পূর্ণক কত স্যার? এই যেটা হচ্ছে লগের পূর্ণক কত? 8। ঠিক আছে, লগের পূর্ণক কত পাইছি তাহলে স্যার? আমরা 8 পাইছি। যে পূর্ণ সংখ্যা ভ্যালুটা আসবে সেটা। ঠিক আছে, যে পূর্ণক মানে কি, যে পূর্ণ সংখ্যাটা আসবে আপনার, সেটাই হবে কি? ভ্যালু। এখন এখানে যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে আমাদের, কি আছে একটু বলেন তো? 0.0035 এটা আছে নাকি? এখন আমার কি করতে হবে? আমি যে একটু আগে সংখ্যাগুলো লিখছি, আপনি দেখছেন লিখছি যে ওইখানে কিন্তু আমি কিরকম করে লিখছিলাম, যেমন ধরেন 3 × 10⁸ লিখছি। ধরেন এরকম ভাবে যদি লিখি 3 × 6 5 × 10⁻⁸ প্লাসের যাই বলেন, সমস্যা নেই। সো দেখেন, এটাকে লিখার ওয়েটা কি? লিখার ওয়েটা হচ্ছে সামনে একটা পূর্ণ সংখ্যা দিয়ে লিখ। এখানে দেখেন শুরুতে কত আছে? 0 আছে না? তো এই দশমিকটা কি করবেন? এটা পূর্ণ সংখ্যার পরে নিবেন। কি নেবেন? পূর্ণ সংখ্যার পরে নিবেন আপনি। তাহলে আমি যদি এটাকে দশমিকটা আছে এই জায়গায়, এখন দশমিকটা আমি এই জায়গা থেকে যদি এই জায়গায় নিতে চাই, আমি এই জায়গায় যদি নিয়ে যাই, তাহলে 3 তো সামনে একটা কি আসবে? এরকম একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে না? মানে এই ফরম্যাটটা হয়ে যাবে না স্যার? তো আমার টার্গেটটা হচ্ছে এই দশমিকটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়া। তাহলে আমি যদি নিতে চাই, তাহলে দশমিকটা দেখেন আমার এখান থেকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে যেতে হইতেছে। তাহলে আপনি কয় গড় নিচ্ছেন বলেন তো স্যার? কয় গড় পিছনে নিচ্ছেন? 3 গড় না? তাহলে দেখেন এটা আসলে কেমনে বোঝাবো, সেটার জন্য আমি যদি এরকম একটা কাজ করি, 3 গড় নিচ্ছেন না? তাহলে 3.5, দেখেন দশমিকটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছেন। তা কয় গড় নিচ্ছেন? 3 গড়। সেই জন্য 10 এর উপরে পাওয়ারটা হচ্ছে -3। দশমিকটা যতই পিছিয়ে নিবেন পাওয়ারটা তত করে মাইনাস হবে, আর যদি সামনে আনতেন তাহলে প্লাস হইতো। তাহলে এখানে দেখেন 10 এর উপরে পূর্ণ সংখ্যা হিসেবে আছে কত? -3 আছে না? তাহলে এটার পূর্ণক হবে -3। ঠিক আছে, -3 বা 3 বার, এটা লিখে দেন। ঠিক আছে, তো দশমিকটা কি করবেন? এমন জায়গায় নিবেন যাতে একটা পূর্ণ সংখ্যা সামনে আসে। দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা থাকে 0 বাদে। ঠিক আছে, তো 0 বাদে একটা তো পূর্ণ সংখ্যা আমি আনছি, কত আনছি? 3 আনছি। যে আমার 3 ঘর পিছনে নিলেই 3টার সামনে পূর্ণ সংখ্যা হিসেবে আসতেছে। তাহলে আমি কয় ঘর পরে নিয়েছি স্যার? 3 ঘর, সেই জন্য -3। এটাকে আরো অন্যভাবে করা যায়। কিরকম ভাবে করা যায় দেখেন, আমি খেয়াল করে আপনাদেরকে বলি।
সাপোজ মনে করেন আমি এটা কি করলাম, এরকম ভাবে লিখলাম 0.0035 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1000। আমি 1000 দ্বারা ভাগ করলাম, 1000 দ্বারা মানে উপরে নিচে দুই সাইডে ভাগ করে দিলাম। ঠিক আছে, মানে গুণও করছে আবার ভাগও করছে। এখন আপনি যদি এইটুকুরে 1000 দ্বারা গুণ দেন, এটারে যদি 1000 দ্বারা গুণ দেন কত হবে স্যার বলেন তো? 1000 দ্বারা গুণ দিলে 3.5 হবে অবভিয়াসলি। কেমনে হবে সেটা বলে দেই। দেখেন দশমিক তোলার নিয়মটা কি, এতে যদি দশমিকটা তুলে দেন, দশমিকটা যদি কি করেন স্যার তুলে দেন, দশমিকটা যদি কি করেন তুলে দেন, তাহলে কি হয়? দশমিক তোলার নিয়মটা কি? দশমিকের জায়গায় একটা এক দিব, তারপরে যে কয়টা গড় আছে এই কয়টা শূন্য, চারটা আছে সেজন্য চারটা শূন্য দিলাম নাকি? উপরে থাকে কত, দশমিক ছাড়া যেটি থাকবে সেটা লিখবেন 35 ইন্টু 1000 বা 1000। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে দেখেন পরবর্তীতে আপনি এখানে 3 শূন্য এখানে 3 শূন্য যদি কাটা দেন, তাহলে 10,000 এটার বাক্যাংশ কত থাকে 3.5 ইন্টু 1/1000। সেকেন্ড খেয়াল করেন 3.5 ইন্টু 1000 কি লেখা যায় 1/10 কিউব লেখা যায়। এখন 10 কিউবটাকে যদি উপরে তুলে দেন কত আসবে? আমরা জানি পাওয়ারটাকে উপর নিচ থেকে উপর তুলে দিলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এই যে এইভাবে, এটা হচ্ছে একদম ডিটেলস হয় এটা, সেটাকে আরো অনেক শর্টকাটে করা যায়। তো যাই হোক আমি শর্টকাট একটা বলে দিলাম। সেটা কি শর্টকাট? যে আমরা দশমিকটা যত গড় পিছে নিব, যত গড় আপনি যদি দশমিকটা এই দিকে নেন পাওয়ারটা মাইনাসের আসবে, এই দিকে যদি দশমিকটা নেন পাওয়ারটা কিন্তু প্লাস, এই দিকে গেলে মাইনাস হবে। পিছাচ্ছেন আপনি, পিছনে যাওয়া মানে কি মাইনাস হওয়া, আপনি পিছায় যাচ্ছেন মাইনাস হচ্ছেন, আপনি সামনের দিকে আগাচ্ছেন সামনের দিকে, তাহলে কি হবে স্যার প্লাস হবে। দশমিকটা যেদিকে নেবেন সেটার উপর ডিপেন্ড করে পাওয়ারটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, একটি বৃত্তের ব্যাস যদি 26 হয় ক্ষেত্রফল কত স্যার? এটা তো আশা করি পারবো। ব্যাস এত মানে ব্যাসার্ধ কত 13, 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর এর মান 13 হোল স্কয়ার, সেজন্য ব্যাসার্ধটা বের করে করার চেষ্টা করবেন। ঠিক আছে, পারবো আশা করি। তারপর সামনে যাই। বৃত্তান্তলিখিত একটা সামান্তরিক আয়ত হয়, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। কোন ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে এটা বলেন স্যার? একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারেন আপনি? ত্রিভুজের বহির্বৃত্ত মানে কি দেখেন, কয়টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারেন আপনি? এই সাইডে একটা বহির্বৃত্ত, এই পাশে একটা বৃত্ত অঙ্কন করলেন, আপনি এই পাশে একটা বৃত্ত অঙ্কন করলেন নাকি? এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপরে হচ্ছে এই পাশে একটা, ঠিক আছে, এই পাশে একটা বৃত্ত আপনি অঙ্কন করলেন। আচ্ছা, এরপরে আপনি এই পাশে একটা বৃত্ত অঙ্কন করতে পারেন। লগ 3 বেস 3√3, ঠিক আছে, এটার মান কত? কেমনে করবো স্যার? দেখেন, লগের ধারণা যাদের ক্লিয়ার তারা এটা পারার কথা, কোনো সমস্যা নাই, খুবই সহজ একটা ম্যান। প্রথমত এই অংশ নিয়ে কাজ করেন, এই অংশ নিয়ে কি আছে এই জায়গায় 3 আছে, এরপরে আছে কত কিউব রুট আছে, তাই না? তো কিউব রুট মানে কত 1/3, কিউব রুট মানে কত 1/3, এই তিনের উপরে পাওয়ার আছে কত 1। বেস যখন একই থাকে পাওয়ার গুলা কি হয় স্যার? যোগ হয়। তাহলে আপনি যদি যোগ করেন এই জায়গায় এরকম হবে। সেরকম যদি হয়, এরকম যদি হয়, তাহলে এখন দেখেন তো 3 এর উপরে পাওয়ারটা কত হচ্ছে? লসাগু যদি করি 3 হবে লসাগু, আর 3 আর 1 হচ্ছে 4, এরকম হবে, তাই না? 3 টু দি পাওয়ার 4/3 আসে। তাহলে দেখেন এই যে 3√3, এইটুকু সলিউশন করলে এটা আসে, এইটুকু সলিউশন করলে কি আসে স্যার? এইটা আসে। ঠিক আছে, এইটুকু সলিউশন করে আমি কি পাইলাম? এটা পাইলাম। এখন দেখেন কতটা সহজ হয়ে যায়। তাহলে লগ 3 বেস, এটা সলিউশন করে কত পাইছি স্যার? এইটা 3 টু দি পাওয়ার 4/3। এখন আপনারা সবাই জানেন লগের পাওয়ারটারে কি আনা যায়? সামনে আনা যায়। তো সামনে যদি নিয়ে আসেন, সামনে যদি নিয়ে আসেন 4/3 লগ 3/3, তাহলে মান কত হবে স্যার? এটার মান কত 1, তাহলে হচ্ছে 4/3। কোথায় আছে? গ নাম্বারে, গ নাম্বার আছে। কোথায় আছে? গ নাম্বারে। দেখেন শর্টকাটে মনে রাখবেন, যেগুলাকে দশমিকে লিখা যায়, যেগুলাকে দশমিকে লিখা যায়, দশমিকে লিখা যায়, সে দশমিকে যাদেরকে লিখা যায়, দশমিক ভগ্নাংশে যাদেরকে লিখা যায় তারা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। দশমিককে যাদের আপনি লিখতে পারবেন, বয়স দশমিকে লিখা যায়, কারণ কারো বয়স হচ্ছে 24.5, 25, লিখা যায় না?
আচ্ছা, উচ্চতা এটা তো দশমিকে লেখা যায়, 5.6 ফুট এরকম এরকম লেখা যায় তাই না? ওজন 30.5 কেজি, 32.5 কেজি, 150 কেজি লেখা যায় না? দশমিকে লেখা যায় তো, লেখা যায় তাই না? তাহলে যাদেরকে আপনি হচ্ছে দশমিকে লিখতে পারতেছেন তারা হচ্ছে আপনার অবিচ্ছিন্ন চলক, এরা হচ্ছে অবিচ্ছিন্ন। বাট যাদেরকে দশমিকে লেখার কোনো অপশন নাই, আপনি লিখতে পারবেন না, তারা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারা কি বিচ্ছিন্ন চলক? এটাকে দশমিকে আপনি লিখতে পারবেন না, দশমিকে লেখা যাবে না। আপনি জনসংখ্যাকে কি কখনো দশমিকে লিখতে পারবেন? পারবেন? সম্ভব না স্যার। সো এই জন্য এটার আনসারটা হচ্ছে গ নম্বরটা। কারণ আপনি ধরেন কোথাও মানুষ, ধরেন আপনি বললেন যে এই এলাকার মধ্যে কয়জন মানুষ আছে, আপনি কি কখনো বলতে পারবেন যে 100.5 জন? এটা বলতে পারবেন? সম্ভব? আপনাকে হয় বলতে হবে এখানে 100 জন আছে, হয় নয়তো বলতে হবে 101 জন আছে। কখনোই আপনি বলতে পারবেন না যে 100.5 জন আছে। সো যাদেরকে দশমিকে লেখা যায় না তারাই হচ্ছে বিচ্ছিন্ন চলক। সো এখানে আনসারটা হচ্ছে এই গ নম্বরটা, ঠিক আছে? এরপরে যদি দেখি নিচে কোনটা স্বাভাবিক সংখ্যা, এর 3 নাম্বার, এটা 3, এটা তো আমরা জানি, এটা প্রকৃত বছর করে এটাও পারি। আহ এটা তো ত্রিকোণমিতি নাইমুর স্যার পড়াইছে যে tan থিটা সমান √3 হইলে sec থিটা সমান কত, tan √3 মান কত, 60 ডিগ্রি। তাহলে আপনি এখানে sec 60 এর মান যত সেটাই আনসার হবে, sec 60 এর মান যত সেটাই আপনার আনসার হবে। কত হবে স্যার এটা? গ নম্বর, বড় গ নম্বরটা হবে আনসার। এটা আমরা পারি, গত ক্লাসে করাইছিলাম। এটা বলতে হবে, এটা বলতে হবে, ঠিক আছে? দেখেন, এক্স এর মান যদি আমাদের -5 হয়, তাহলে এই যে একটা সমীকরণ, হ্যাঁ, এই সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? এক্স এর মান -5 এখানে বসান, তাহলে ওয়াই এর একটা মান পাবেন। -5 বসাইলে আমরা যদি 3 ইন্টু হচ্ছে -5 -2y সমান হচ্ছে কত, 5। তাহলে কত পাচ্ছি স্যার আমরা এখানে? 3 5 হচ্ছে 15, মাইনাসের 15 পাচ্ছি, -2y সমান হচ্ছে 5। তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে -2y সমান হচ্ছে 5, 5 প্লাস এর 15, স্যার এই যে এটাই পাশে নিয়ে গেছেন সেই জন্য কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে -2y সমান কত স্যার, 20। তাহলে y সমান কত পাচ্ছেন আপনি? -10। তা বিন্দুটা কত হচ্ছে? বিন্দুকে আমরা লিখি স্যার আমরা এই যে x হয় এইভাবে, তাই না? তাহলে x এর মান কত, -5, y এর মান -10। তাহলে মাইনাস মাইনাস দুইটাই মাইনাস, x ও মাইনাস y এর মাইনাস। আমরা যদি একটা চতুর্ভাগ অঙ্কন করি স্যার, এই দুইটা প্লাস, প্রথম চতুর্ভাগ দুইটাই প্লাস, ঠিক আছে? আর এটার মধ্যে মাইনাস প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর মাইনাস মাইনাস এটা হচ্ছে 3 নাম্বার, আর হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে কোথায় আছে 3 নাম্বার চতুর্ভাগ? ঠিক আছে, কোথায় আছে 3 নাম্বার চতুর্ভাগ? আশা করি ক্লিয়ার। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।